হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আহ, আপনাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য অশেষ ধন্যবাদ। আজকে আমাদের সাথে প্রফেসর শাহাবুদ্দিন ভাই আছেন। আমরা আজকে তার সাথে গল্প করব এবং তার জীবনের বিশেষ করে তার গবেষণার কাজগুলো এবং বিজ্ঞানে উনি যে সমস্ত কাজগুলো করেছেন সেগুলো সম্বন্ধে আমরা জানবো। আহ, প্রথমেই শাহাবুদ্দিন ভাই, আমি প্রথমেই আপনাকে ভাই বলেই ডাকছি যেহেতু আমরা একই যদিও আপনি আমার থেকে অনেক বড় এবং স্যার বলা উচিত আর কি। না না, আরে ওই ওই সমস্ত ফর্মালিটিজের কোনো প্রশ্নই নেই। আচ্ছা, তো শাহাবুদ্দিন ভাই প্রথমে আমাদেরকে একটু বলেন যে আপনার কৈশোরের গল্প আমরা শুনতে চাই। আপনি কোথায় পড়াশোনা করেছেন এবং আচ্ছা, আমার জন্ম কিন্তু 24 পরগনায়। আমার স্কুল ওখানে কেটেছে, ওই বসিরহাট টাউন। আচ্ছা প্রথম ওখান থেকে আমি এসএসসি পাশ করি। তারপরে আমি ঢাকা কলেজ থেকে এইচএসসি করি আচ্ছা 96-এ। আচ্ছা তারপরে আমি বুয়েটে 1967 থেকে শুরু করি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। অ্যান্ড 1970 সালে শেষ করার কথা। স্বাধীনতা আন্দোলনের জন্য আমরা শেষ করলাম 72 সালের ফেব্রুয়ারি হুম, মার্চ মাসে। আচ্ছা। তারপর ওখানে আপনি বিশ্ববিদ্যালয় কোথায় করেছেন? বিশ্ববিদ্যালয়, বুয়েটে? হ্যাঁ বুয়েটে, বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। আপনাদের সময়টার নাম কি ছিল? তখন ছিল ইস্ট পাকিস্তান ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, আচ্ছা ইপিইউইটি। আচ্ছা, তারপর স্বাধীনতার পরে ওইটার নাম চেঞ্জ হয়ে বিইউইটি হলো। আচ্ছা, সেখানে পাস গ্রাজুয়েশন কত সালে হলো, অনার্স? ওইটা 1970-র ব্যাচ, আমরা ডিগ্রি পেলাম 1972-তে। আচ্ছা, তারপরে ওখানে অনার্স এবং মাস্টার্স কোথায় করলেন? ওখানেই? না, আমি ওখান থেকে আমি ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে আমি কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে 1972-তে যাই। মাস্টার্স পিএইচডি ওখানেই করি, ইউমিস্টেই। আচ্ছা, সেখানে কত বছর ছিলেন? আমি মোট আমি 74-এ যাই। হুম। আমি আসি 81, শেষের একটা বছর আমি ফেলোশিপ করেছিলাম। আচ্ছা, দিয়ে আবার বুয়েটে আপনি ব্যাক করেন? বুয়েটে ব্যাক করি। আচ্ছা, আমি একটু ফিরে যাই। হুম হুম। আমার জীবনের একটা ওই আম, স্বাধীনতা আন্দোলনের ঘটনার হ্যাঁ একটু, অবশ্যই, হ্যাঁ বলেন। সেইটা ছিল 25শে মার্চ রাতে। আচ্ছা আমি মামাতো ভাই, আমরা, আমার মামার বাসা ছিল আজিমপুরে। তা আমরা আচ্ছা প্রতিদিন সন্ধ্যা প্রতিদিন আমার তিন রুমমেটে ওরা বাসায় চলে যায় 7 মার্চে। তো আমি আমার ওই ছোট ভাইটা, ওর নাম মাকসুদুর রহমান, আমরা প্রতিদিন রাত্রে খেয়ে আসতাম। 25শে রাত্রে যখন আসছি, আচ্ছা রিক্সা করে শেরে বাংলা হলের ভিতর দিয়ে আসি, দেখি সব ব্যারিকেড করছে। তো আমি ওকে বললাম যে না, কালকে থেকে আর আসবো না। আচ্ছা, আমার রুমে এসে দেখি আমার পাশে ছিলেন আমার 1 বছর সিনিয়র মুলকুতুর রহমান, উনি সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়তেন। উনি এসে বললেন, শাহাবুদ্দিন সাহেব, অবস্থা ভালো না, আমি কালকে থেকে আর আসবো না। তা আমি অ্যাজ ইউজুয়াল, ও আমার ভাইটা যে ঘুমিয়ে গেছে, আমি একটা বই পড়ছিলাম। রাত্রি অ্যাবাউট 10:30-তে দেখি প্রচন্ড গুলিগোলার আওয়াজ। তখন আমার রুমটা ছিল 3 তলায়। আমি ওখান থেকে আমরা দুজনে উপরে গেলাম, যে দেখি তখন ওই রেল লাইনের বস্তিগুলো তখন আগুন জ্বলছে পুরা। এবং ওখান থেকে আমরা সারা রাত কাটালাম। আমরা পিছন দিয়ে ওই আমাদের সাইড একটা সিঁড়ি ছিল, ওইটা দিয়ে বেরিয়ে আমরা প্রথমে আসলাম বোর্ড অফিসের সামনে, যখন লাল বিল্ডিং গুলো কনস্ট্রাকশন হচ্ছে। ওখানে এসে ওখান থেকে তারপর ঢাকেশ্বরী মন্দিরে গেলাম। আচ্ছা ঢাকেশ্বর মন্দিরে যেয়ে দেখি ওখানে সব লোকজন তলোয়ার, তারপরে বর্ষা, এইসব নিয়ে খুব ছোটাছুটি করছে। তো ওটা খুব উম, মনে হলো না। ওখান থেকে আমরা আজাদ অফিসের পাশ দিয়ে সোজা আজিমপুর কলোনিতে আসলাম। আর আমাদের বাসাটা ছিল ওই শেখ সাহেব বাজার রোডে। তো ওই আসলাম।
তারপরে একদিন যেদিন কারফিউ অফ হলো, সেটা ছিল সম্ভবত শনিবারের দিন না রোববারের দিন। আমি কারণ আমরা চলে এসেছিলাম এক কাপড়েই, হুম। তো ওই যেই নিয়ে আসলাম। আমাদের ভাগ্য ভালো, আসলে এস এম হলের সামনের রাস্তাটা, যেটা আর্কিটেকচার ফ্যাকাল্টির পাশ দিয়ে, ওইটা ছিল মেন এন্ট্রান্স। ওই এন্ট্রান্সটা 6 অথবা 7 তারিখে মার্চে ওইটা মানে ওয়াল আপ করে দেয়, এবং তার জন্য কোনো মিলিটারি গাড়ি এই পথে আসেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটাই। তো এই সময় তারপরে আপনারা ওই যুদ্ধের সময় আপনারা কিভাবে কি করলেন আচ্ছা, 71 এর? যুদ্ধের সময় আমরা আমাদের ওই জিঞ্জিরা দিয়ে এক পরিচিত, আমাদের খুবই মানে ঘনিষ্ঠ বলবো, ওই লৌহজং থানায়, ওইখানে যে 10 দিন থাকলাম। তারপরে এখন আমরা গেলাম অনেকজন মানুষ, আমরা প্রায় সব মিলে প্রায় 18-20 জন মানুষ। আবার ফিরে আসলাম। এই ইয়েতে আই বিকেম ভেরি মানে আই বিকেম ভেরি সিক হয়ে গেলাম, এবং আই হ্যাড এ ডিউরনাল আলসার অ্যান্ড দেয়ার ইজ সিভিয়ার ব্লিডিং। হসপিটালাইজড হলাম ঢাকা মেডিকেল কলেজে, এবং আই ওয়াজ অ্যাডমিটেড ডক্টর ফজলে রাব্বির ওয়ার্ডে। আচ্ছা আচ্ছা। এই তারপরে এরপরে আমি আর মানে মোস্টলি বাসাতেই থাকতাম, কারণ তখন শরীরটা খুবই ছিল, নাজুক ছিল। তারপরে 16ই ডিসেম্বর, এই না 14ই ডিসেম্বর, আমাদের বুদ্ধিজীবীদের মারার ভিতরে উনিও গেলেন। হুম। এই তারপরে আমরা ইউনিভার্সিটি খুললো, অ্যান্ড 72 এপ্রিল মাসে আমরা জয়েন করলাম ওখানে লেকচারার হিসাবে। আচ্ছা আচ্ছা তারপরে 72-তে আমরা 4 জন জয়েন করলাম, আমি, নাজমুল করিম, রাশিদুল হাসান, ইখতিয়ার ওমর। আচ্ছা। বুয়েটে? হ্যাঁ, বুয়েটে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। হুম। তারপরে কমনওয়েলথ স্কলারশিপে 74-এ আসলাম। 74 থেকে 76 2 বছর মাস্টার্স, তারপরে 4 বছর পিএইচডি করে আমি 80-র শেষে আমি বুয়েটে ফিরে গেলাম। আচ্ছা। অনেকদিন আপনি বিদেশে ছিলেন, তারপর দেশে যে আপনার কেমন লাগলো? খারাপ না, খুবই ভালো লাগছিল। বিশেষ করে আমি যাওয়ার পরই আমার একটা মাস্টার্সের ছাত্র পেলাম, ওর নাম শফিউর রহমান। ও মাস্টার্স করে ও এখন আছে ওমানে, ইউনিভার্সিটি কুবুসের। ও এই ফুড টেকনোলজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট ফর লাস্ট 10 ইয়ার্স। আচ্ছা আচ্ছা, এরপরে 1985-এ, ইনফ্যাক্ট আমি যখন চলে আসি 1980-তে, আমার সুপারভাইজারের কাছে এই ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমি একটা অ্যাপ্লাই করেছিলাম ন্যাশনাল ইউনিভার্সিটিতে। আচ্ছা আমার সুপারভাইজার বলে যে না, সাহাব তো হি হ্যাজ গন ব্যাক। তো আমাকে চিঠিটা পরে ফরওয়ার্ড করলো। এর মধ্যে আমি 1983-তে লিডসে আমরা একটা এক্সচেঞ্জ প্রোগ্রামে ওইখানে যাই। তখন আই কন্ট্যাক্ট ন্যাশনাল ইউনিভার্সিটি। ওরা বললো ইউ ওয়েট, উই আর অ্যারেঞ্জিং ফর এন ইন্টারভিউ। এবং ইন্টারভিউ নিল আমার এক্সামিনার যে ছিল, ওনার নাম প্রফেসর হেনরি সাহস্রাস্কি। উনি ইন্টারভিউ নিলেন। তারপরে আমি ফিরে আসলাম বুয়েটে এপ্রিল মাসের 1984-এ। ওরা তখন আমাকে অফার দিল। তো আমি বললাম যে আই হ্যাভ 2 স্টুডেন্টস, তো আই লাইক টু ফিনিশ দেম অফ, তারপরে আমি ওখানে যাব। তখন ওরা আমাকে অ্যালাউ করলো, এবং আমি 1985-এর 25শে এপ্রিলে আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে গেলাম। তখন আমার হেড ছিলেন ডক্টর প্রফেসর নুরুদ্দিন আহমেদ। তো ওনাকে বললাম, স্যার আমাকে 3 বছরের কন্ট্রাক্ট দিয়েছে, তো আমাকে 3 বছর ছুটি দেন। স্যার বললেন, শাহাবুদ্দিন, ছুটি দেবো না, হ্যাঁ যদি যেতে চাও ইউ ক্লিয়ার অফ এভরিথিং, তুমি যদি ফিরে আসতে চাও নোবডি উইল স্টপ ইউ। সেই 3 বছর, আজকে 26 বছর ওখানে কাটালাম। আচ্ছা। তো আপনি এনইউএস এ মোট কত বছর ছিলেন? 26 বছর, পুরোটা? আচ্ছা 26 আচ্ছা। ইয়ার্স। এখানে আপনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ছিলেন? জি, ওটা ডিপার্টমেন্ট অফ, পরে হলো ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল অ্যান্ড বায়োমলিকুলার ইঞ্জিনিয়ারিং। আচ্ছা।
এখানে তো আপনি দীর্ঘ 26 বছরে একটা দীর্ঘ স্মৃতি আপনার এখানে রয়েছে। হ্যাঁ, আমার একটু সামারাইজ প্রফেশনাল। করে বলতে পারবেন যে এখানে আসলে আপনি কি নিয়ে ফোকাস করেছিলেন এই দীর্ঘ 26 বছরে? আচ্ছা আচ্ছা, তার আগে একটু আমি আর হুম একটা ব্যাকগ্রাউন্ড বলে নেই। হুম। তখন এই সিঙ্গাপুরে আসি, তখন আমার মেয়ে বয়স 8 বছর। ও বুয়েট স্কুলে পড়তো, ক্লাস 3-তে। তো আমি বাংলা সব বইটই অ্যাটলিস্ট 3 বছরের জন্য সাথে করে নিয়ে আসলাম। তো বাংলা পড়ানোর চেষ্টা করি, হয় না কিছু। উইকেন্ডে কি একটা না একটা অজুহাত দেখে সে ঠিকই পাশ কাটিয়ে যায়। তখন আমাদের মনে হলো যে আমাদের পরের প্রজন্মের এই বাংলা ভাষা এটা থাকবে না। হুম। আমি এই সময় সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি, তখন প্রেসিডেন্ট ডক্টর আজিজ, জি। ওনার প্রচেষ্টা, ওই মাঝে মধ্যে ওই একটা উদ্যোগ নেওয়া হতো যে বাড়ি বাড়ি যেয়ে প্রত্যেক উইকেন্ডে পড়াশোনা করে বাচ্চাদের তো সেটা ঠিক এফেক্টিভ হচ্ছিল না। হুম 1988-এ আমি এবং আমার বন্ধু ডক্টর হাবিব খন্দকার, উনি এখন আছেন আবু জাহিদ ইউনিভার্সিটিতে। আমরা দুজনে বসলাম। তো উনি বললেন যে শাহাবুদ্দিন ভাই, আমরা একটা কাজ করি, আমরা অফিসিয়ালি একটা চালু করার চেষ্টা করি। তা আমরা আজিজ স্যারের কাছে গেলাম। উনি তখন এই প্রেসিডেন্ট সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি। উনি বললেন ঠিক আছে, তুমি এই করো। তো আমাদের 1980 প্রায় 1.5 বছর লাগলো এইটা। স্কুল পাওয়াটা খুব মুশকিল, হুম। কারণ উইকেন্ডে আমরা ক্লাস করব, আমাদের অ্যাটলিস্ট 6-7টা, 3-4টে ক্লাসরুম লাগবে। জি। এখন দারোয়ান, আমরা ওই স্কুলে প্রিন্সিপালের কাছে যাই, কেউ মানে রুম দিতে রাজি হয় না। হুম সময় ফেরার প্রাইমারি স্কুলে আমার আরেক বন্ধু ডক্টর ইশতিয়াক হোসেন, উনি পলিটিক্যাল সায়েন্সে পড়াতেন এনইউএসএ। আচ্ছা। ওনার পড়তো ওই স্কুলে। তো ওই স্কুলের প্রিন্সিপালকে অ্যাপ্রোচ করে, উনি মালয়েই ছিলেন, আব্দুর রহমান, হুম হুম। উনি জায়গা দিলেন। ওটা কোন স্কুলে? ফেরার প্রাইমারি স্কুল, ওইটা ফেডারেল প্রাইমারি স্কুল। হ্যাঁ, ওইটা এখন ডেমলিশ হয়ে বোধহয় অন্য কোনো নাম হয়েছে। তো আচ্ছা। আমরা, দ্যাট ইজ 1989, মোস্ট প্রবাবলি অগাস্ট মাসে, উই স্টার্ট উইথ 18 স্টুডেন্টস। আমাদের তখন হাই কমিশনার ছিলেন গিয়াসুদ্দিন চৌধুরী। হুম। সেই ফটোটা এখনো আছে। 18 জন ছেলে এবং 4-5 জন ক্লাস টিউটর নিয়ে আমরা শুরু করলাম। এবং আচ্ছা। আমাদের টিচাররা সবই ভলেন্টারি টিচার, হুম। বেসিক্যালি আমাদের ভাবিরাই পড়াতেন। আচ্ছা। তো এই পর্যন্ত কিন্তু তখন সিঙ্গাপুরের বাংলা স্কুলে অফিসিয়াল কোনো স্বীকৃতি হয়নি। এর পরে আমার আমার ছেলে, সে 92-তে, ও প্রাইমারি 1-এ যখন পড়লো, তখন ওই হুম নিল। ন্যাচারালি মালয় ছাড়া আর কোনো তো উপায় নাই, হুম। মালয় নিল। সেই বছরে গভর্নমেন্ট অ্যানাউন্স করলো যে 5টা সাউথ এশিয়ান ল্যাঙ্গুয়েজ, বাংলা, হিন্দি, উর্দু, পাঞ্জাবি, গুজরাটি, জি। এইটাকে অ্যালাউ করলো অ্যাজ অফিসিয়াল সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। কিন্তু দে উইল নট টিচ ইন দ্য স্কুল, হুম। দে লেফট ইট টু দ্য কমিউনিটি। তো তখন এই ছাত্র সংখ্যা বাড়তে আরম্ভ করলো। উইদিন এ ইয়ার ইট ক্রস টু 100। আচ্ছা। সেই 100 আজকে এই 2020 কিংবা 2019-এ 700 ছেলে মেয়ে হয়েছে এখন, হুম। 700 স্টুডেন্টস, এবং তাদের এখন 3টা স্কুল ক্যাম্পাস। আমি হ্যাঁ। গত বছরে যখন 25 বছরের বছর ভর্তি পূর্তি, হলো। হ্যাঁ, ওইখানে দেখলাম যে 65 টিচার্স, রেগুলার অ্যান্ড হুম পার্ট, হিউজ স্কুল। এবং বাংলাদেশের বাইরে অফিসিয়াল বাংলা ল্যাঙ্গুয়েজ হিসেবে আই থিঙ্ক দ্যাটস দ্য ফার্স্ট ওয়ান। হুম। ঠিক বলেছেন। এবং এবং যার জন্য এভেনচুয়ালি 1998-এ যে বিশ্ব ল্যাঙ্গুয়েজ ডেতে বাংলা ভাষা, মানে মাতৃভাষা, সেটা এই একটা রাষ্ট্রের ভাষা হিসেবে সেটা স্বীকৃতি পেল। হুম।
আচ্ছা, এখন এবার বলো তুমি তুমি আমি আমার ওই প্রশ্নটা শেষ করলাম। হ্যাঁ, না এটা অবশ্যই, হ্যাঁ, বাংলা নিয়ে আপনি একটা বড় একটা সময় আপনি এখানে কন্ট্রিবিউশন করেছেন সিঙ্গাপুর আমাদের পরবর্তী প্রজন্মদেরকে বাংলা শেখাবার জন্য, এবং এটা আসলে একটা খুব ভালো, এবং খুবই খুশি হ্যাঁ, হলাম যে আমরা কয়েকজন আমি, এর সাথে আপনার ইনভলভ ছিলেন। ডক্টর হাওলাদার, ডক্টর জব্বার, শামসুজ্জামান ফারুক, ডক্টর মুস্তাফিজ, আমরা বেশ কয়েকজন অনেক সময় আমরা এতে দিতে হয়েছে। হুম, ধন্যবাদ। আপনাদের কাজের কারণে কিন্তু আমরা এখনো আমাদের পরবর্তী প্রজন্মটা শিখে যাচ্ছে, সেজন্য আমার আমার আন্তরিক ধন্যবাদ রইল। আমার আমার এখন নিজেরই হচ্ছে, আমার মেয়ে এই বাংলা স্কুলে প্রথম সে ও লেভেল পাশ করে, তখন ছিল এই এর আন্ডারে কেমব্রিজ, না এখন তো কেমব্রিজ, তখন ছিল সম্ভবত আর একটা কি সিস্টেম ছিল জানি, এই কেমব্রিজ আর অক্সফোর্ডের তো সে সেখান থেকে, শি ইজ দ্য ফার্স্ট স্টুডেন্ট যে বাংলা স্কুল থেকে সে পাশ করে। আচ্ছা, আচ্ছা। ওই মেয়ে এখন ওরা আছে শেফিল্ডে আছে, ওর ছেলে মেয়ে ওদের শেফিল্ডে থাকে। আম- আমার ছেলে বাংলা এ লেভেল পর্যন্ত, এ লেভেল পাশ করেছে। একটা জি। মজার ঘটনা বলি, আমার ছেলে যেদিন মানে পরীক্ষার ফল দেবে, ওই স্কুলে গেল, স্কুল থেকে খুব হাসি খুশি হয়ে আসছে। আমরা ভেবেছি নিশ্চয়ই খুব ভালো করেছে পরীক্ষায়। তার হুম। কারণ হচ্ছে তার, সে এ প্লাস পায়নি, এ পেয়েছিল এ লেভেলে। আসল কারণ হচ্ছে যে শনিবারের দিন সকাল আর শুক্রবার দিন রাত্রে আর বাংলা পড়তে হবে না। হ্যাঁ, সেকেন্ড জেনারেশনের জন্য এটা একটু এইটাই চ্যালেঞ্জিং। কারণ একটা জিনিস, আমরা যারা বাঙালি, আমরা একটা যদি কম্পোজিশন লিখতে দেয়, আমরা চিন্তা করি বাংলাতে, তারা চিন্তা করে ইংলিশে, তারপরে সেটা মনে মনে ট্রান্সলেট করে দেন দে প্রডিউস। এটা অবশ্য আমি অবশ্য পার্সোনালি মনে করি যে এখানে দ্বিতীয় প্রজন্মের মধ্যে দুটো শ্রেণী রয়েছে। হুম। একজন আর কি যারা বাংলাদেশে মোটামুটি বড় হয়ে তারপরে সিঙ্গাপুরে এসেছে, হ্যাঁ, হ্যাঁ, তারা হ্যাঁ, এই বাংলাতে চিন্তা করে। হ্যাঁ, আর যারা এখানে জন্মগ্রহণ করেছে তারা ইংরেজিতে এইটাই। চিন্তা করে। হ্যাঁ, তারপরেও মানে কিছুটা পারিবারিক পারিবারিক প্রভাব রয়েছে আর কি, কারণ হলো পরিবারে যদি প্র্যাকটিসটা বেশি হয়। ওইটাই সব থেকে বড় জিনিস, যে আমাদের, আমরা যদি ছেলে মেয়েদের সাথে বাংলা বলা এটা অভ্যেস না করি, তারা জি, স্কুল ইংলিশ শিখবেই, সেটাতে কেউ জি, বাধা দেবে না। জি। কিন্তু আমরা তাদের সাথে যদি ইংলিশে কথা বলি, হুম, এতে কোনো সুবিধা হবে না। হুম, ঠিক বলেছেন। আচ্ছা, এবার যেটা নিয়ে আমরা কথা বলছিলাম যে আপনি এনইউএস এ দীর্ঘ ২৬ বছর ধরে শিক্ষকতার সাথে ছিলেন। এটা অবশ্যই একটা দীর্ঘ সময়, এবং প্রতিটা বছরের কাজ হয়তো বা আমরা ফোকাস করা কঠিন আমাদের স্বল্প সময়ের মধ্যে। একটু হুম। সামারাইজড বা সারাংশ করে বলবেন এই ২৬ বছর আপনি কোন কোন এরিয়াগুলোতে আপনি ফোকাস করেছেন আপনার গবেষণাতে? আচ্ছা, আমি একটু আগে বলে নেই, হুম, আমি যখন আসি এনইউএস এ, তখন ওয়ার্ল্ড র্যাঙ্কে এর পজিশন ছিল ইটস অ্যাবাউট 250। এখন এনইউএস এর পজিশন হচ্ছে 12, 12 নম্বরে এসছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ। আচ্ছা। তো আমি প্রথমে যখন আসি, আমার পিএইচডির পরে আমি লিকুইড ইমালশন মেমব্রেনে ওইটা সেপারেশন অফ মেটাল ওইটা নিয়ে কাজ শুরু করি। হুম, তো ওইটা বেশ কিছুদিন আমি, ধরো প্রায় মিড 90s, লেট 90s এ পর্যন্ত ওইটা নিয়ে আমি ফোকাস করতাম। আনুষঙ্গিক ছিলাম আমি এবং মেকানিক্যালে ডক্টর হাওলাদার, আমরা দুজনে ড্রয়িং এর উপর কাজ করতাম, ফুড মেটেরিয়াল ড্রয়িং আর মাইক্রো এনক্যাপসুলেশন অফ ফেস চেঞ্জ মেটেরিয়ালস। হুম, আর ফুড ড্রয়িং এ আমরা মনলি ফোকাস করতাম যে ড্রয়িং করাতে তার নিউট্রিয়েন্ট, কালার এবং এগুলো লস্ট হয়। এইগুলোকে আমরা বিভিন্ন কম্বিনেশন করে, যে মাইক্রোওয়েভ, ফ্রিজ ড্রাইং এবং এই মানে কনভেনশনাল ড্রাই, হুম, এইগুলোকে কম্বাইন করে এটা অপটিমাইজ করার চেষ্টা করতাম। এবং তখনকার সিজার, এখন যেটা স্প্রিং সিঙ্গাপুর, ওইখানের সাথে আমি মানে কোলাবোরেশন আমার ছিল। আচ্ছা, এই মোস্টলি 2000 কিংবা 1999 পর্যন্ত আমি এই এলাকাগুলোই কনস্ট্যান্ট। এরপরে আমি 2000 সালে আমি স্যাবাটিক্যালে যাই
এই 6 মাস ছিলাম এমআইটিতে, আর 4 মাস ছিলাম ম্যাকগিলে। এই ন্যানো টেকনোলজিটা ওইখান থেকে আমার হাতে কলমে কাজটা শিখেছিলাম। তো 2001 সালে ফিরে এসে ওইখান থেকে আমায় ধরো 14 বছর আমরা অনেকগুলো ভালো ভালো ছাত্রছাত্রী পেয়েছি। চাইনিজ আছে, লোকাল সিঙ্গাপুরিয়ান আছে, ইন্ডিয়ান আছে, এবং আমার সব থেকে গর্বের হচ্ছে যে বাংলাদেশের বুয়েটের প্রথম আসলো নাবিলা শামীম। ও ডাইরেক্টলি পিএইচডি প্রোগ্রামে আসলো এবং সে শেষ করলো। এরপরে আসলো বদরুদ্দোজা বলে, সে তার রেকর্ড খুবই ভালো। ও বুয়েটের ফার্স্ট গোল্ড মেডেল পাওয়া ছেলে। তো ও আমার সাথে কাজ করলো। এবং একটা জিনিস বলি, আমার একটা চাইনিজ কলিগ ছিল, আছে, এই বছর ও রিটায়ার করলো। ও কেমব্রিজ থেকে পিএইচডি করা, ওর নাম হচ্ছে কুস হিদাজাত, অ্যান্ড হি ইজ ফ্রম ইন্দোনেশিয়া। তো এই এই আবু পাশ করার পরে বুয়েট বুয়েট সরি এনইউএসএ 2 বছর পোস্ট ডক্টরাল করলো। এরপরে 4 বছর ও এই এমআইটিতে পোস্ট ডক করলো। এরপরে 1 বছরও কমনওয়েলথ ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটিতে ওই রিসার্চ প্রফেসর হিসেবে ছিল। আচ্ছা And এখন আছে ফাইজারের কানেকটিকাতে, আচ্ছা খুব পজিশনে আছে। আচ্ছা। আমি এই প্রশ্নটা করছিলাম এইভাবে যে আসলে প্রথম দিকে আপনারা যখন ইউনিভার্সিটি গবেষণা শুরু করলেন, তার ওভার দ্য টাইমস আপনারা তো খুব সম্ভবত নানো টেকনোলজি এই এরিয়াগুলোতেই করেছেন। তো এই এরিয়াতে কোন কোন জায়গাগুলোতে আপনারা মানে আপনি এবং আপনার টিমগুলো গবেষণা করেছিলেন, সেই আচ্ছা, বিষয়গুলো? আমরা যেটা করেছি আসলে ন্যানো ম্যাগনেটিক পার্টিকেল, আমি একটু সিম্পলি হ্যাঁ একটু ব্যাকগ্রাউন্ড দেই। হ্যাঁ। এটা খুবই ছোট পার্টিকেল। এটা হুম, ইটস 20 থেকে 30 ন্যানোমিটার সাইজ, এবং হ্যাঁ। এটা সিনথেসিস করাটা খুবই সিম্পল একটা প্রেসিপিটেশন মেথডে। হুম, ফেরাস ফেরিক্লোরাইডে অ্যালকালাইন কন্ডিশনে এটাকে মানে খুবই সহজে, এটা হুম। একটু হয়তো তৈরি করা যায়। সময় লাগবে টেকনিকটা, কিন্তু ওয়ান্স ইউ গেট ইট, ইটস হুম, বিকামস ভেরি সিম্পল। হুম, যখন পার্টিকেল গুলো হয়, হুম, সারফেসটা ইজ ইনার্ট সারফেস, হুম, স্পেশাল প্রপার্টিস কিছু থাকে না। সো উইল হ্যাভ টু ফাংশনালাইজ দ্য সারফেস, এন্ড দেয়ার আর ভেরিয়াস ওয়েজ। যেমন প্রথম আমার যে একটা ছাত্র কাজ করেছিল, ওর নাম হচ্ছে পেং জাঙ্গু। ও হুম, চায়না থেকে এসেছিল। হুম, এক খুব সিম্পল ওয়েতে করলো কি, আমরা চেষ্টা করলাম যে সারফেস চার্জটাকে অ্যাসিড অ্যালকালাইন দিয়ে চার্জটা কন্ট্রোল করলে ওই সারফেসটাকে অ্যাক্টিভ হয়ে যায়। হুম, ইফ ইউ মেক ইট অ্যালকালাইন, ইফ ইউ হুম, মেক ইট, এইভাবে বিভিন্নভাবে ওর ওই আইসোইলেকট্রিক পয়েন্টে চেঞ্জ করে ওইটাকে তখন আমরা ওই অন্যান্য ম্যাটেরিয়াল সাথে অ্যাবজর্পশন করতে পারি। তো এইটা ছিল ফার্স্ট অ্যাটেম্প্ট। এর পরে আসলো যে হুম, এই একটা পলিমার, যেটা থার্মোসেন্সিটিভ পলিমার। টেম্পারেচার বাড়লে হাইড্রোফোবিক হয়, টেম্পারেচার কমলে হাইড্রোফিলিক হয়। সুতরাং টেম্পারেচার বাড়িয়ে একটা জিনিস অ্যাটাচ করে টেম্পারেচার কমিয়ে দিয়ে সেটাকে মানে ওখান থেকে ডিটাচ করে নেওয়া, এর মাধ্যম দিয়েই তার ইম্পিউরিটিস গুলোকে আমরা পিউরিফাই করছি। হুম, তারপরে এই আমাদের বদরুদ্দোজা, ওর নাম আবু, ও করলো কি যে এই পার্টিকেল কি বলে বায়োমলিকুল গুলো সার্টেন কন্ডিশন ডিনেচার্ড হয়ে যায়, আইদার হিট এবং অন্যান্য প্রসেসে। এই ন্যানো পার্টিকেল দিয়ে এইটাকে রিফোল্ডিং করা, মানে কি ওইটাকে রিনেচার করা, এইটার একটা পথ বার করলো সে। এন্ড দ্যাট ওয়াজ ভেরি গুড ওয়ার্ক। এবং এর পরবর্তীকালে আমরা ন্যানো পার্টিকেল গুলো ক্যান্সার ড্রাগ ডেলিভারিতে ইউজ করেছি। তারপরে এই হেভি মেটাল সেপারেশন করা, হুম, এবং থেকে হচ্ছে কাইরাল সেপারেশন, যেটা কিছু কিছু অ্যামিনো অ্যাসিড, যেটা ডিএনএল, যেমন ফেনাইল অ্যালানিন, এটা সেম স্ট্রাকচার
ফর্মুলা, কিন্তু কনফিগারেশনটা আলাদা। এবং এই ধরনের কেমিক্যালগুলো সেপারেট করা ইজ রিয়েলি টাফ। ইজ দ্য সেম ফর্মুলা, কিন্তু কনফিগারেশন আলাদা। তো ওই সুদীপা বলে একটা মেয়ে, ও কাজ করলো হুম। এইটা সেপারেট করা। আচ্ছা, তাহলে আমি একটু সামারাইজ যদি করি, তাহলে মূলত ন্যানো পার্টিকেল, যেগুলো আমরা ন্যানো সাইজের, ন্যানো আকারের মধ্যে যে পার্টিকেলস গুলো রয়েছে, সেই বিভিন্ন ধরনের পার্টিকেল গুলো তৈরি করা এবং সেগুলোর বৈশিষ্ট্যকে নির্ধারণ করার জন্য মূলত আপনি ওই গবেষণাগুলো করেছিলেন। জি আচ্ছা, জি। এবার আসে যে এই ন্যানো পার্টিকেল গুলো তো আপনি তৈরি করলেন, এখন এটা কোথায় অ্যাপ্লিকেশনটা কি আপনারা কাজ করেছেন, না শুধুমাত্র এটা তৈরি করা পর্যন্ত আপনাদের কাজ ছিল? অ্যাপ্লিকেশন কাজ করেছি, আচ্ছা, যে কি কি ধরনের? প্রোটিনকে আমরা রিফোল্ড করেছি, যেটা ডিনেচার্ড হয়ে গেছে সেটাকে রিনেচার করেছি। তারপরে যেটা আমরা করেছি, এটার একটা ন্যানো পার্টিকেল গুলোর সুবিধা হচ্ছে, দ্য পার্টিকেল ইটসেলফ ইজ নট এ ম্যাগনেট, ইটস এ সুপার প্যারাম্যাগনেটিক প্রপার্টি আছে। হুম, But when it comes in contact with a strong permanent magnet, it becomes magnetized. হুম, ম্যাগনেটটা সরিয়ে নিলে ইটস নো মোর ম্যাগনেট। তাই কারুর শরীরে, এটা আমরা ডাইরেক্টলি কাজ করিনি, কারুর শরীরে একটা হয়তো ক্যান্সার আছে ভিতরে, একটা টিউমার আছে, সেখানে আমরা বাইরে তার এখানে একটা বড় পার্মানেন্ট ম্যাগনেট ওইখানে সাপোর্ট দিয়ে রাখলাম, অ্যান্ড দেন উই ইনজেক্ট যেটা ন্যানো পার্টিকেল ইমালশন ফ্লুইডটা, সেই ফ্লুইডগুলো তখন ভিতরে যখন যায়, দেন ইট বিকামস ম্যাগনেটাইজড। এবং ওই বড় ম্যাগনেটের কাছে এগুলো সবগুলো তখন থাকে, ইট ডাজন্ট গো এনিহোয়ার। হুম। রিলিজেস দ্য chemotherapy. Once it's done, we remove the external magnet and it will be flashed off. So it's basically the drug delivery for the tumor. এখন আরো কিছু অ্যাপ্লিকেশন আছে, যেমন ইফ উই ক্যান কোট দ্য ইনস্টেড অফ আয়রন পার্টিকেল বাট বায়োডিগ্রেডেবল পলিমার দিয়ে, হুম, যেমন চোখের যাদের গ্লুকোমা আছে, নর্মালি উই হ্যাভ টু ইউজ দ্য আই ড্রপস হুম, অলমোস্ট টুয়াইস এ ডে। এইটা করা, এটা করা যেতে পারে যে বায়োডিগ্রেডেবল পলিমার দিয়ে ওই আই ড্রপটাকে এনক্যাপসুল করে সেইটা চোখে দিলে হয়তো একসাথে 2 সপ্তাহের ওষুধটা একেবারে দিয়ে দেওয়া যায়। দিলে ওই স্লোলি রিলিজ হবে, অ্যান্ড ইটস এ বায়োডিগ্রেডেবল মেটেরিয়াল, আইয়ের ভিতরে ইট উইল বি অ্যাবজর্বড। এই কাজটা আমি আমার আমার নিজের মানে গ্লুকোমা আছে, তো হুম, আমার যে ডাক্তার প্রফেসর পল চিউ, ওই আই সেন্টারে এনইউএইচে, তো উনি একদিন কথায় কথায় আমাকে, আই হ্যাভ এ ভেরি গুড রিলেশনশিপ উইথ হিম, কারণ আমার মায়ের গ্লুকোমা ছিল, আমার বোনের ছিল, তো সেই সূত্র ধরে উই হ্যাভ এ ভেরি গুড রিলেশনশিপ। আমার একটা ছোট অপারেশন ছিল ওই দিনকে, উনি বললেন যে সাহাব, আমার রিসার্চের কাজটা একটু বলো তো। তা ওই ওনার তখন সার্জারি চলছে, এর ভিতরে ভিতরে আমি বললাম, তা বললেন যে তুমি সার্জারি পরে তুমি যাবা না, একজন মুরফিল আই হসপিটাল ইংল্যান্ডের, অ্যান্ড ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট আই হসপিটাল ইন ইউরোপ। আমাদের প্রেসিডেন্ট সাহেব ওখানে যান ওনার আইয়ের, চোখের চিকিৎসা করতে। ওইখানে ওই যে কনসালটেন্ট এসছিলেন, উই মিটিং, আমি, প্রফেসর পলচিউ, আমার আরো 2জন কলিগ, ইনফ্যাক্ট এই আবু সেখানে ছিল তখন। তো ওইটা শুরু করলো, তারপরে আই লেফট ফর মালয়েশিয়া। তো হুম, এই দিনকে গেলাম, প্রফেসর পলচিউ বললো যে সাহাব, ইউ স্টার্টেড বাট উই কুডন্ট ফিনিশ ইট অফ, উই হুম, হ্যাভ দ্যাট ড্রাগ। এবং হুম। এখন শুনলাম যে এটা স্পিন অফ একটা কোম্পানিও তারা সেট আপ করেছে। এই ড্রাগ দিয়ে। হ্যাঁ, পলচিউ এবং সাইফ খান এমআইটি থেকে পিএইচডি করে, ইন্ডিয়ান, ও জয়েন করে এনইউএসএ। হুম, তো এইটা দ্যাটস ভেরি গুড আইডিয়া। হুম। তো আচ্ছা, আমি, এবার হ্যাঁ, আমি
এটা তো মেডিকেল সাইডে কিছু অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি। হুম, এছাড়া হুম। আর কোন কোন সাইডে গুলোতে আপনাদের এই ন্যানো পার্টিকেলস গুলো ভূমিকা রাখে, বা আপনি যেগুলোতে এই- দেখেছেন? একটা হচ্ছে মেডিকেল সাইড, আর হুম একটা হচ্ছে এনভায়রনমেন্টাল হুম পলিউশন কন্ট্রোল, হুম যেমন এই হেভি মেটাল সেপারেট হুম করা, হুম তারপরে ফার্মাসিউটিক্যাল ওয়েস্টকে সেপারেট করা, হুম। মানে ওয়াটার থেকে পরিবেশের বিভিন্ন ইতেও তাহলে আমাদের ন্যানো পরিবেশে দিয়ে। পার্টিকেলস। আচ্ছা, এবার আমি তাহলে একটু কন্ট্রোভার্সিয়াল বিষয় নিয়ে আলোচনা করি যে হুম, ন্যানো পার্টিকেলস আমরা মানে নিয়ে অনেক আমাদের প্রয়োগ হচ্ছে, আমাদের বিজ্ঞানের মারাত্মক বড় একটা অংশ রয়েছে ন্যানো পার্টিকেলস। কিন্তু ন্যানো পার্টিকেলস নিয়ে সব থেকে যেটা ভয় আর কি আমার মানে সবার, সেটা হচ্ছে ন্যানো পার্টিকেলস কে আমাদের শরীরের জন্য নিরাপদ কিনা। কোনো কারণে ন্যানো পার্টিকেলস যদি আমাদের শরীরে ঢুকে, যেমন মনে করা যাক এখন কিন্তু আপনার অনেক কসমেটিক্সে কিন্তু অ্যাডভার্টাইজ বিজ্ঞাপনে ওরা ইউজ করছে যে ন্যানো পার্টিকেলস রাইট। ব্যবহার করা কসমেটিক্স রয়েছে। এখন আদৌ এগুলো কতটুকু ন্যানো পার্টিকেলস ব্যবহার করেছে সেটা প্রশ্ন থেকে যায়, হয়তো বা নামটা ন্যানো হতে পারে, যেমন ন্যানো হুম, সামথিং। যেমন আপনার উদাহরণ হিসেবে বলা যায় অ্যাপল অনেক আগে যখন একটা ওয়াকম্যান নিয়ে আসছিল তার নাম দিয়েছিল ন্যানো ওয়াকম্যান, যদিও ন্যানোর সাথে তার কোনো সম্পর্ক নেই। সম্পূর্ণ তো নেই, এনিওয়ে, রাইট। যেটা বলতে চাচ্ছি যে এই যে ন্যানো পার্টিকেলস যেগুলো আমরা তৈরি করছি বিভিন্ন পারপাসে, সেগুলো আমাদের শরীরে কোনো কোনো যদি ঢুকে যায়, এটা কতটুকু আমাদের শরীর এবং এবং প্রাণী জগতের জন্য বা উদ্ভিদের জন্য কতটুকু এটার ইম্প্যাক্ট, আপনি কি মনে করেন? এখন এইটা ন্যানো পার্টিকেল থেকে আমি বলবো যে পার্টিকেল গুলোর কম্পোজিশন, যে মেটেরিয়াল গুলো, তার কোনো ক্রায়োজেনিক কিংবা অন্য কোনো প্রপার্টিস থাকলে, দ্যাট ইজ দ্য থিং। মানে এখানে আমাদের কম্পোজিশনটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে কি দিয়ে আমরা ন্যানো পার্টিকেলটা বানাচ্ছি, দ্যাট হুম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। হুম। কি দিয়ে আমরা পাঠাচ্ছি? হ্যাঁ, কি দিয়ে আমরা পার্টিকেল গুলো বানাচ্ছি। এখানে সাইজটা কি খুব একটা গুরুত্বপূর্ণ নয়? আমার মনে হয় না সাইজটা অত গুরুত্বপূর্ণ মনে হয় না। না, কারণ আমাদের কিডনি তো এই এরকম নানো পার্টিকেলস কি ফিল্টার করতে পারবে? কিডনি ন্যানো পারা উচিত। ইট ইজ আচ্ছা ইট ইজ অ্যাপ্রক্সিমেটলি 30, 20, 30, 40 ন্যানো। আচ্ছা। না, আমি সুতরাং বেশ কিছু পাবলিকেশন যেটা দেখেছি যে তারা গিনিপিগ বা বিভিন্ন অ্যানিমাল মডেলে ট্রাই করে দেখেছে যে আসলে ন্যানো পার্টিকেল গুলো শরীরের ভিতরে থেকে যাচ্ছে বা থেকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি সেইটা বলছি, যে এইটা ফিল্টার আউট হচ্ছে না, ইট ইজ বিন অ্যাকুমুলেটেড উইদিন দ্য হিউম্যান বডি। হ্যাঁ। এখন এই অ্যাকুমুলেশন যদি হয়ে যায় আমাদের শরীরে, যদি জমা থাকে, সেটা এটা তো আমাদের হুম, ফরেন একটা ম্যাটেরিয়াল, এবং অবভিয়াস। যেটা আমাদের প্রাকৃতিক কোনো ম্যাটেরিয়াল না। আমাদের শরীরে আমাদের হুম, ডিএনএ তো এটার এটা রাইট। জানে না, সিকোয়েন্সটা হুম, আমাদের ডিএনএ আমাদের এই ন্যানো পার্টিকেল সিকোয়েন্স গুলো জানে না। তারা তো এটাকে একটা ভাইরাস বা ফরেন ম্যাটেরিয়াল হিসেবে ট্রিট রাইট। করে। তো সেটা তো আমাদের হুম, শরীরে একটা একটা নেগেটিভ ভাবে এটা আসতে পারে, তাই না? হুম, হুম। হ্যাঁ, অবভিয়াস, এটা তার এফেক্ট আসতে পারে। দ্যাটস হুম। ট্রু। আচ্ছা। না, এমনি জাস্ট আপনি যেহেতু এই নিয়ে অনেকদিন গবেষণা করেছেন, এবার আসা যাক ন্যানো পার্টিকেলস। আপনি যেটা বললেন যে পরিবেশের মানে আমাদের বিভিন্ন মানে আহ, বা এর জন্য ইন্ডাস্ট্রির জন্য বিভিন্ন জিনিস আলাদা করতে বা হুম, পিউরিফিকেশন করবার জন্য ব্যবহৃত হয় আর কি। হুম। এই ক্ষেত্রে আমি শুনেছি যেমন পানি পরিষ্কার পরিষ্কার করার ক্ষেত্রে নানি পার্টিকেলস ভূমিকা রাখে। হ্যাঁ, 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 ইউজ করে তো পানি পরিষ্কার। পানির ভিতরে যে সমস্ত মেটাল, হুম হেভি, যেমন মার্কুরি, লেড, হুম। এইসব আর্সেনিক, এগুলোকে ইজ ন্যানো পার্টিকেল দিয়ে আহ, এগুলোকে এক্সট্রাক্ট করা যায়। আচ্ছা। যেমন আমি আমি বুয়েটে একটা সেমিনার, আমার 3টা সেমিনার দেওয়ার কথা ফেব্রুয়ারি মার্চ মাসে, জি। এই অনলাইনে হুম সেমিনারে আছে, যেটা ওই ন্যানো পার্টিকেল প্লাস একটা খুবই ইউনিক একটা আহ, হচ্ছে, আমার সাথে একটা মেয়ে কাজ করতো, ও চিটাগাং ইউনিভার্সিটি থেকে বোটানিতে ওর পড়াশোনা হুম করা। হুম তো ও আমার সাথে মাস্টার্স করেছিল। তো তার কাজ ছিল যে সমস্ত প্ল্যান্ট, যেটা হুম ফ্রুট, যেমন ব্রিঞ্জাল, টমেটো, এই ধরনের হুম ফাঞ্জাইকে এনোকুলেট করে সে। হুম যখন একদম ইয়াং, 2-3 সেন্টিমিটার যখন তার হাইট, ওই সময় তার রুটে একটা ফাঞ্জাই ইনোকুলেট করে দেয়। সেই ফাঞ্জাইটা হুম সিলেক্টিভলি
হেভি মেটালকে বাদ দিয়ে পটাশিয়াম এবং সোডিয়ামকে বেশি এতে আনে গাছের মধ্যে। হুম সো ইট ফিল্টার্স আউট অল দ্য হেভি মেটালস। হুম এবং এটা সে পরীক্ষা করে দেখিয়েছে। হুম এনইউএসএ প্রায় কতগুলো, প্রায় 10টা না 20টা ভ্যারাইটির ফ্রুটস নিয়ে, ভেজিটেবল নিয়ে কাজ করেছে। হুম তো ওই সেমিনারটায় আমি ওইটা কম্পেয়ার করেছি যে আপটেক আলটিমেটলি হবে কি, হেভি মেটাল গুলো গেলে ফুড চেনে আসবে হুম and it accumulate in the system. হুম তো ইটস এ ইউনিক একটা কম্বিনেশন, যেটা ওইটা দিয়ে হেভি মেটাল গুলোকে ফিল্টার আউট করা। আচ্ছা, না হেভি মেটাল তো আমাদের শরীরের জন্য মারাত্মক রকমের ক্ষতিকর, সুতরাং হুম এভাবে যদি হুম আমরা আলাদা করতে পারি সেটা তো আমাদের জন্য অনেক রাইট। অনেক ভালো। আহ, এছাড়া আপনি ইউনিভার্সিটি শিক্ষকতা করার পরে এবার আপনার ক্যারিয়ারে আমি আবার ব্যাক করি, আপনি ইউনিভার্সিটির পরে আপনি কিছুদিন মালয়েশিয়াতে ছিলেন, এখানে আপনার অভিজ্ঞতা কেমন এবং কোথায় ছিলেন? আমি ইসলামিক ইউনিভার্সিটিতে ছিলাম 1.5 বছর, আমি খুব বেশি দিন ছিলাম না। তো এই 1.5 বছরে ওখানে আমি ছিলাম বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং, আচ্ছা। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং এ আমি ওখানে পড়িয়েছি। হুম তো সাম রিজন সেই আসছি না, আই লেফট ইন 2014, it হুম was end of 2014 I left। হুম আর এই তারপরে থেকে আমি মোটামুটি ভাবে এখন যেটা চেষ্টা করছি যে বুয়েটে কিছু কাজ করা অ্যাজ হুম এদের সাথে যুক্ত হয়ে, হুম এবং আমার অন্য কাজগুলোর সাথে এখনকার বুয়েটে কয়েকজন রিসার্চার আছে, খুবই উন্নত মানের রিসার্চার বুয়েটে থেকে, তারা ইউরোপ থেকে 1 মিলিয়ন 2 মিলিয়ন পাউন্ড ইউরো তারা মানে পাচ্ছে গ্র্যান্ট। হুম। আচ্ছা। তো আহ এইটা হুম, উম, আম, এই এই মালয়েশিয়া বিভিন্ন গবেষণা ক্ষেত্রেও বেশ এগিয়ে রয়েছে, এবং যেহেতু আপনি মালয়েশিয়াতে কাজ করার, হুম, আপনার আপনার দৃষ্টিভঙ্গিতে মালয়েশিয়া এখন কেমন করছে এই বিজ্ঞান এবং প্রযুক্তিতে? খুবই ভালো করছে। মালয়েশিয়ার একটা ইউনিভার্সিটি আমি নাম করব, ইউনিভার্সিটি মালে, হুম তার ওয়ার্ল্ড র্যাঙ্কে লাস্ট ইয়ারে ছিল মোর দ্যান 100, এই বছরে তারা এসছে 59 পজিশনে। and that is in fact the oldest university in সিঙ্গাপুর। মালয়েশিয়া তো একসাথে ছিল এক সময়। হুম তো সেই সময় ইউনিভার্সিটি অফ মালে ইজ দ্য ওল্ডেস্ট ইউনিভার্সিটি। ইউটিএম, ইউনিভার্সিটি অফ মালে, এইসব কয়েকটা ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়া, দে আর ডুইং, দে আর কামিং আপ ভেরি র্যাপিডলি। হুম। আচ্ছা, এখন এমনি ইসলামিক ইউনিভার্সিটি আপনি যেটাতে ছিলেন ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ কেমন অবস্থায় রয়েছে? কোথায়? ন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়া ও 12। মালয়েশিয়াতে? এটা অত উপরে না, ইটস আচ্ছা মোর দেন 200। আচ্ছা, কিন্তু মালয়েশিয়া তো বেশ ভালো করছে ওভার দ্য ইয়ার্স। হ্যাঁ, খুবই ভালো করছে, খুবই ভালো করছে তারা। আচ্ছা, এবার আসা যাক, আমরা অনেক ওআইসি কিংবা ইসলামিক বিশ্ববিদ্যালয়, ইসলামিক দেশগুলো বা ওআইসি বেশ চেষ্টা করছে হুম। গবেষণায় এবং এই জায়গাগুলোতে এগিয়ে থাকতে। এইখানে আপনি কি রকম প্রসপেক্ট দেখছেন আর কি, মুসলমান দেশগুলো কিংবা এই ওআইসি ভুক্ত দেশগুলো? এখন এদের তো ফেডারেশন আছে এবং দে আর কামিং আপ, এবং ওদের হুম, ভিতরে ভিতরে একটা মানে আন্ডারস্ট্যান্ডিং ইজ কোয়াইট গুড আন্ডারস্ট্যান্ডিং আছে। আচ্ছা। একটা কান্ট্রি অন্য একটা কান্ট্রিকে তারা যথেষ্ট ভাবে হেল্প করে, দে দে ব্রিং ইট আপ। হুম হুম। আচ্ছা, এবার আপনার কাছে প্রশ্ন জানতে চাচ্ছিলাম, আপনি এখন রিটায়ার্ডে আছেন, আপনি দীর্ঘ সময় আম, আহ, গবেষণার সাথে যুক্ত ছিলেন। এখন এই মুহূর্তে আপনার আপনার বোধোদয়টা কেমন, জীবন বোধটা কেমন? খুবই খুবই কঠিন প্রশ্ন একটা, মুশিউর। আহ, দেখো, আমার আমার গত বছরে আই হ্যাড অ্যান ওপেন হার্ট সার্জারি আচ্ছা। অ্যাট সিঙ্গাপুরে। সেইটা করার আগে আমি বুয়েটে আসি এবং অনেক টিচারের সাথে আমি করে আই স্টার্টেড
রিসার্চ এবং টিচিং কোলাবোরেশন। সেইটা আপাতত বাধা পড়েছিল, তো আবার শুরু করতে যাচ্ছি। তবে অবভিয়াসলি এতদিন থাকার নিজস্ব কিছু কিছু তো চিন্তা ভাবনা থাকে, সেগুলো তো মানুষ করে। তবে given the opportunity, I would like to continue in the working so that I don't feel bored in my life. আপনার এই রিটায়ার্ড করার পরেও যে আপনি কাজ চালিয়ে যাচ্ছেন, আপনার এই স্পিরিটটা খুবই প্রশংসনীয়, এবং আমরা আশা করছি যে আপনি এই কাজগুলো এগিয়ে নিয়ে যাবেন। এখন এই মুহূর্তে আপনি এই রিটায়ার্ড করেও আপনি বেশ কিছুর সাথে যুক্ত আছেন, এখন কি ধরনের কার্যক্রম করছেন? আমি যেটা কাজ করছি, লাস্ট যেটা কাজ করেছি, যেটা আমি মনে করি ইটস দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট ইন মাই লাইফ। আমরা সিঙ্গাপুরে এই যে অনেকে আসতো, ট্রিটমেন্টে পয়সা থাকতো না, উই কালেক্ট ফান্ড, আমাদের সাধ্যমতো আমরা অনেকেই চেষ্টা করেছি, একজনে তো সম্ভব হতো না, কালেক্টিভলি অনেক। এইবার একটা বুয়েটের একটা পাশ করা কেমিক্যাল ইঞ্জিনিয়ার, ও 95-এ পাশ করে, প্রায় 24-25 বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে। হঠাৎ করে সে অসুস্থ হলো, ওর কার্ডিওমায়োপ্যাথি, ওর হার্টের মাসলগুলো হার্ড হয়ে যায়, এবং এইটা থেকে ওর হার্ট এনলার্জ হচ্ছে। এটা খুব রিসেন্ট ঘটনা, মানে 2020 নভেম্বর মাসে। তো এইটা আমি জানলাম তখন, আমি ডক্টর শামসুজ্জামান ফারুক, একটা হচ্ছে সিঙ্গাপুরে আমাদের একটা ওভারসিজ চ্যাপ্টার অফ ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আছে একটা, ইটস এ রেজিস্টার্ড, এবং সিঙ্গাপুর কনটেক্সটে কোনো রেজিস্টার্ড বডি ছাড়া অন্য কেউ দে আর নট অ্যালাউড টু কালেক্ট ফান্ড। তো আমরা এইটা শুরু করি। তো এর মাঝে, দ্যাটস অ্যাবাউট এন্ড অফ ডিসেম্বর, এর মাঝখানে আমার একটা মাথায় আসলো যে হোয়াই নট আমরা একটা যদি ফান্ড জেনারেট করতে পারি, এবং সেই ফান্ড থেকে ইন্টারেস্ট ফ্রি লোন দেব অল ইঞ্জিনিয়ার্স এবং আর্কিটেক্টস, মেবি 3 বছর 5 বছর লং টার্ম লোন, বাট ইটস টোটালি ইন্টারেস্ট ফ্রি। তো আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক, উনি প্রফেসর ইকবাল মাহমুদ, উনি আমাকে অসম্ভব স্নেহ করেন। তো ওনাকে বললাম, তো উনি বলেন, শাহাবুদ্দিন, ইটস এ ভেরি টাফ জব, you may not achieve anything. So, Alhamdulillah, within 1 month, we already started it. Among it's under overseas chapter IB, ওইটার ফান্ডে it's been collected already, প্রায় $2,500 ওখানে অ্যাকুমুলেট করেছে। Great. So that, I think that's the biggest achievement to date in my life. না, এটা একটা আসলে, আমরা তো বিজ্ঞানীরা যারা শুধুমাত্র বিজ্ঞানের জন্য কাজ করি বা সত্য উদ্ঘাটনের জন্য কাজ করি, অনেক সময় মানবিক এই কাজগুলো অনেক সময় আমাদের ফোকাসে উঠে না আর কি। আমি খুবই খুশি এবং খুবই শ্রদ্ধা জানাচ্ছি যে আপনি এই ধরনের মানবিক কাজগুলোর সাথেও আপনি উদ্যোগ নিচ্ছেন এবং কাজ করছেন। শুধুমাত্র বিজ্ঞানীর পাশাপাশি আপনি বাংলা স্কুলও প্রতিষ্ঠা করেছেন এখন এই ধরনের। না, আমি একাটা না, এটা আমরা অনেকেই কাজ করেছি, টিমের মধ্যে ছিল। তবে একটা জিনিস আমি মশির, আমি বিশ্বাস করি, দ্যাট মেবি মাই মোটো অফ লাইফ, আই ওয়ান্ট অ্যান ওপেন, নো ফেন্স, নো বাউন্ডারি টু আওয়ার লাইফ। অল পিপল আর ইকুয়াল, হিন্দু, মুসলিম, হোয়াইট, ব্ল্যাক, অল এথনিক, রিচ, পুয়ার, এডুকেটেড, আমাদের নিড তো বেসিক নিড। যদি আমি অসুস্থ হই, একটা লোক, ধনী লোক, সে তারও যত কষ্ট হয়, একটা সাধারণ লোকে একই কষ্ট হয়। should be any barrier. ধন্যবাদ। আমি এবার লাস্টে আপনাকে কয়েকটা কঠিন প্রশ্ন করব। একটা হচ্ছে, আপনি সাকসেস কিভাবে ডেফিনিশন করেন? আমরা তো জীবনে অনেকই সময় বলি আমাদেরকে জীবনে সাকসেসফুল হতে হবে,
সফলতা হওয়া বা সফলতা, যদি আমরা বলি সফলতাকে আপনি কিভাবে ডিফাইন করবেন, ডিফিনেশনটা বা এটা আমি কিভাবে সংজ্ঞা দিবেন? খুবই খুবই সহজ। If I do something for myself, I will not consider as a success. If I can leave something which in turn will be beneficial to human, that is success. তাহলে আমরা যদি এভাবে যদি বাংলায় বলি যে আমরা নিজের জন্য যদি কোনো কিছু করি তাহলে সেখানে কোনো সফলতা নেই। আমরা যদি অন্যের জন্য করি, অন্যটা যে কেউ হতে পারে, সে অন্যের জন্য যদি কোনো কিছু করি তাহলে সেটা সাকসেস হবে। আমি সেইটাকে মনে করি, অনেকের ধারণা অন্যরকম, কিন্তু আমি সেইটা ওইভাবে দেখি সাকসেসটাকে। এই অন্যজন বলতে আপনি যেটা প্রথমে ডেফিনেশন দিলেন যে আপনি জাত, ধর্ম, বর্ণ সবকিছু বিভেদের ঊর্ধ্বে থেকে সবাইকে একইভাবে ট্রিট করবেন, সেটাই আপনার আপনার কাছে অন্য। আমি আমি তাই ধরতে পেরেছি কিনা? হ্যাঁ, সেইটাই। আচ্ছা সেইটাই যে আচ্ছা। আমার যদি মনে এতটুকু একটা থাকে যে আমি এমন কিছু করতে চাই যাতে করে অন্যের সুবিধা হয়, এবং আই এম for this kind of job, Allah subhanahu wa ta'ala will help. There is no question. হুম, হ্যাঁ। আমরা তো এখন আমরা সমাজ খুব মানি ড্রিভেন সোসাইটি আমরা যেটা বলি আর কি, হ্যাঁ, সেদিকে আমরা এগোচ্ছি। আমরা মানুষকে মানি দিয়ে বা অর্থ দিয়ে ইভ্যালুয়েশন করছি। সেই ক্ষেত্রে আপনার এই সংজ্ঞাটা, সফলতার সংজ্ঞাটা সত্যি একটা নতুন মাত্রা যোগ করবে বলে মনে করি।